আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ঈদের ছুটি আশা করি ভালোই কেটেছে। তো আজকে আমরা আমাদের রসায়ন বইকে সহজ করার উদ্দেশ্যে, অর্থাৎ বিশেষ করে এই হাজারী স্যারের বইকে সহজ করার উদ্দেশ্যে আজকে গুণগত রসায়নের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই হাজারী স্যারের বই থেকে তোমাদেরকে দাগিয়ে দেব। তোমরা যারা শুনতেছো, আমি যেহেতু হঠাৎ করেই লাইভে এসেছি, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও যাতে করে সবাই জানতে পারে। তো আমরা যেহেতু গুণগত একে একে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টারই এরকম তোমাদেরকে কি কি পড়তে হবে সেটা আমরা দাগিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, যে যেখান থেকে শুনতেছো কমেন্টে একটু জানিয়ে দাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদেরকে করিও, আমরা ইনশাল্লাহ প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও। তাহলে আমি শুরু করি। তোমাদের যদি এর মাঝে যদি কোনো প্রশ্ন থাকে, অ্যাকচুয়াল কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নগুলো আমাকে হাফিজ ভাই একটু বলবেন, তাহলে আমরা তোমাদের এই বিষয়গুলো সহজ করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আসি আজকে গুণগত রসায়ন। হাফিজ ভাই একটু এদিকে আসেন। গুণগত রসায়ন, এই গুণগত রসায়ন বইতে আমরা কি কি বিষয়গুলো আছে, কি কি বিষয়গুলো পড়বো, কি কি বাদ দেবো সেটা আমরা একটু দেখব। প্রথমে গুণগত রসায়ন যখন দেখতে পাবা, তখন তুমি এখানে ভূমিকা আছে দেখতে পাচ্ছ, এগুলো দরকার নাই। আমাদের অ্যাকচুয়ালি যেটা লাগবে সেটা হচ্ছে, তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আলফা কণা পরীক্ষাটা পড়তে হবে। তার মানে এই টপিকটা তোমাকে পড়তে হবে। এখানে খুবই ছোট্ট দুই একটা টপিক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে স্বর্ণের পাতের পুরুত্ব, এখন যে নতুন বইটা আছে স্বর্ণের পাতের পুরুত্বটা 0 আর একটা বেড়েছে 0.000000, একটু কাছে আসেন, তাহলে 00, এখানে 004, এটা আর একটা 0 বাড়বে। এগুলো তোমরা পড়বে, এখান থেকে এতটুকু পর্যন্ত পড়বা। এরপরে দেখো, এই আলফা কণার সাহায্যে যে পরমাণু মডেল আছে বোরের, মানে রাদারফোর্ডের যে পরমাণু মডেল আছে, সেই পরমাণু মডেলের এখান থেকে তুমি এতটুকু পর্যন্ত পড়বা। পরমাণু মডেলের তুমি পড়বা, এর বেশি কিছু পড়ার দরকার নাই। আর বোরের মডেলটা, এটাও তোমাকে পড়তে হবে, এখান থেকে এতটুকু পড়লা। এখানে দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, যে বোরের মডেলের মূল যে 3টা পয়েন্ট আছে, এই 1টা 2টা 3টা, এই 3টা পয়েন্টই তোমার মাথায় রাখা লাগবে, আর কিছু মাথায় রাখা লাগবে না। আর এখানে যে মডেলের যে ত্রুটিগুলো রয়েছে, রাদারফোর্ডের মডেলের যে 3টা ত্রুটি, সেই ত্রুটিগুলো তোমার এমসিকিউর জন্য তুমি পড়তে পারো। তাহলে এখান থেকে এতটুকু পড়লাম। আর এখানে যে বোর্ডের মডেলের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যে তুমি সীমাবদ্ধতা তুমি পড়লা, সীমাবদ্ধতা পড়লা, কিন্তু এই গ্রহণযোগ্যতার ব্যাপারটা এটা না পড়লেও চলবে। তারপরেও তোমরা যদি মনে করো যে না, অনেক সময় সিকিউতে প্রশ্ন আসে, যে বিশেষ করে এটা আসে যে তোমার সিকিউতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোনটা অধিকতর গ্রহণযোগ্য, রাদারফোর্ডের মডেল না বোরের মডেল। সেক্ষেত্রে তুমি এতটুকু তুমি পড়তে পারো, এই বিষয়টা পড়তে পারো, তাহলে আর কোনো অসুবিধা নেই। এতটুকু পড়বা, এই বেশি পড়ার দরকার নেই, এতটুকু তুমি পড়লাম। আচ্ছা, এরপরে এতটুকু পড়লে কোনো সমস্যা, কিন্তু কিন্তু এই যে এখানে যে জিনিসগুলো আছে, এগুলো এই মুহূর্তে পড়ার দরকার নেই, কারণ এই টপিকটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী থেকে। দেখো, এই টপিকটা হাইড্রোজেন বর্ণালী থেকে। তাহলে হাইড্রোজেন বর্ণালীর যে টপিকটা আছে, সেটা যদি তুমি এটার সাথে পড়তে যাও, তাহলে এই অংশটা তুমি জীবনেও বুঝবা না, একদম জীবনেও বুঝবে। কেন কেন কারণ তুমি পড়তেছো বোর্ড এবং রাদারফোর্ডের পরমাণু মডেল। তো হঠাৎ করে তুমি হাইড্রোজেন বর্ণালী টপিকে চলে আসবা, তখন সেক্ষেত্রে তুমি কনফিউজড হয়ে যাওয়া, জিনিসটা কনফিউজড হয়ে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে তোমার এটা পড়ার দরকার নেই, একদমই পড়ার দরকার না। আর এখানে যে তুমি ম্যাথ করবা, সেই ম্যাথের মধ্যে এটা তুমি বাদ দিবা, প্রথমে তুমি পড়বা না, এটা একদমই পড়ার দরকার নেই। তারপরে দেখো, এখানে যে ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলো কিন্তু বোর্ডের পরমাণু মডেল ভিত্তিক। যে এই ম্যাথগুলো তুমি করতে পারবা। আর এই ম্যাথগুলো করার ক্ষেত্রে 2টা একক আছে, একটা হচ্ছে সিজিএস একক, একটা হচ্ছে এমকেএস একক। তো এককের ব্যাপারটা একটু খেয়াল রাখবা। তুমি যদি সিজিএস একক করো, সব সিজিএস এককে করবা। এমকেএস এককগুলো সব এমকেএস, অর্ধেক সিজিএস অর্ধেক এমকেএস, এটা করার দরকার নাই, এই মুহূর্তে করার দরকার হবে না, আশা করি বুঝতে পেরেছো। সো এখানে অঙ্ক করার ক্ষেত্রে তুমি একটু সতর্ক থাকবা, বাট অঙ্কগুলো করবা, অঙ্কগুলো করা দরকার, ঠিক আছে? ওকে, ফাইন। এরপরে দেখো, এই কোয়েশ্চেনটাও করবা, এটার সাথে রিলেটেড প্রশ্ন, এটাও রিলেটেড। এখন দেখো, এই যে প্রশ্নগুলো এখানে আছে, এই প্রশ্নগুলো তুমি সলভ করার চেষ্টা করবা, আশা করি এগুলো তো কঠিন কিছু না, পারবা। কিন্তু তুমি দেখো, এই অংশটা যে ফর অ্যাডভান্স স্টুডেন্টস, এই কথাটা লেখা আছে, তার মানে বোরের পরমাণু মডেলের তাত্ত্বিক প্রয়োগ, এই তাত্ত্বিক প্রয়োগের এই বিষয়টা তোমার পরীক্ষায় কখনোই, এটা তোমার পরীক্ষায় প্রমাণ আসবে না, আসার কোনো সম্ভাবনাও নাই। এই যে 2.1টা, এটা আসার কোনো সম্ভাবনা হয় না, একদমই সম্ভাবনা নেই, এটা আসবে না। তো তাহলে তুমি এখান থেকে এই এতটুকু পর্যন্ত, এই যে এখানে যতটুকু আছে এতটুকু পর্যন্ত তোমার একদমই আসলে মানে পড়ার দরকার নেই, কারণ এটা তোমার সিলেবাসে নেই। কিন্তু তুমি যদি একটু ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি একটু কষ্ট করে সূত্রটা পড়তে পারো, যেমন এই সূত্রটা মুখস্থ রাখতে পারো, শুধু সূত্রটা মুখস্থ রাখতে পারো। তারপরে মনে করো তুমি আরো একটি স্মার্টলি সূত্রটা মুখস্থ রাখতে পারো, কয়েকটা সূত্র মুখস্থ রাখতে পারো, এর বেশি তোমার লাগবে না। কিন্তু এটা তোমার সিলেবাসে নাই, এখানে স্পষ্ট লেখা আছে ফর অ্যাডভান্স স্টুডেন্টস, স্পষ্ট করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ফর অ্যাডভান্স স্টুডেন্টস।
তো তাহলে তুমি যখন পড়বা তাহলে এই টপিকটা, এখানকার এই টপিকটা তুমি যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকো বুঝবা, কিন্তু এটা পড়ে মুখস্থ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এই টপিকটা একদমই দরকার নেই। তারপর এটাও তোমার দরকার নাই, এই অংশটাও তোমার দরকার নাই, তারপর এই অংশটা এগুলো তোমার দরকার নাই। তারপর ডি ব্রগলি সমীকরণ তো সিলেবাসেই নেই, কিন্তু তারপরও তুমি যদি শুধু ডি ব্রগলি সমীকরণটা পড়তে চাও তাহলে শুধুমাত্র তুমি এই ডি ব্রগলির এই সমীকরণটা শুধু পড়তে পারো, এই লাস্টের এই অংশটা তুমি পড়তে পারো। এই যে ল্যামডা যেগুলো এইচ বাই এম বি, শুধু এই অংশটা শুধু পড়বা, আর তেমন কিছু থাকে। যেহেতু শর্ট সিলেবাসে নেই তাহলে এটা নিয়ে তোমার এত ওরিড হওয়ার কোনো কারণ নেই। তাহলে শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস এগুলো নাই। তাহলে এখানে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, শোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এগুলো তোমার পড়ার দরকার নেই। কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আমি দেখেছি যে একটা বোর্ডে এসেছে যে সাই এবং সাই স্কোয়ারের বৈশিষ্ট্যটা, এটা মাঝে মাঝে এসেছে, এটা এসেছে এই অংশটা ক্ষয় নাম্বারে, ক বা খ নাম্বারের জন্য এসেছে। তুমি চাইলে এটা তুমি পড়তে পারো, তবে তোমার এই হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি এগুলো তোমার সিলেবাসের অংশ না, এগুলো না পড়লেও চলবে, কিন্তু এমনি বুঝার জন্য পড়তে পারো। কিন্তু মুখস্থ করে এটা পরীক্ষা আসবে এটা ভেবে পড়ার কোনো দরকার নেই, একদমই দরকার নেই এটা। তাহলে এই অংশটা তুমি পড়বা, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে? ওকে, এরপর আসো কোয়ান্টাম বলবিদ্যার এই অংশটা। কোয়ান্টাম বলবিদ্যার এটা তো একদমই তোমার লাগবে না, এই অংশটা তোমার লাগবে না। তাহলে এরপরে আসবে তোমার লাগবেটা কি? তাহলে এখানে তোমার এই পুরো ব্যাপারটা এই এতটুকু পর্যন্ত তোমার আসলে লাগবে না, তুমি এগুলো নিয়ে এত ওরিড হওয়ার কোনো কারণ নেই। এখন আসো কোয়ান্টাম সংখ্যা যখন তুমি পড়তে যাবা, আমি আবারও বলছি, কোয়ান্টাম সংখ্যা যখন তুমি পড়তে যাবা তখন কিন্তু তোমার এই অংশগুলা, এই যে মাঝখান এই অংশগুলো, এগুলো তোমার একদমই পড়তে হবে না। শুধু কোয়ান্টাম সংখ্যা কাকে বলে শুধু এতটুকু তুমি পড়লা, তাও এগুলো তোমার লাগবে না, এগুলো তোমার একদমই তোমার টেনশন করতে হবে না, এগুলো পড়ার দরকার নেই আপাতত। তুমি শুধু কোয়ান্টাম সংখ্যা কাকে বলে পড়লা, তারপর তুমি দেখো এই সহকারী, এগুলো দরকার নেই। এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এবং এটার এতটুকু পর্যন্ত পড়লা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এগুলো বেসিকের জন্য জানতে পারো, এখান থেকে এতটুকু পড়লা। এরপর হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা তুমি পড়লা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা তুমি পড়লা। কিন্তু এই জায়গাতে এই ব্যাপারগুলো তুমি পড়লে তোমার মাথা নষ্ট হয়ে যাবে আপাতত। এটা তুমি যদি বুঝে পড়ো সমস্যা নেই, কিন্তু তুমি এইটা পড়তে গিয়ে এই জিনিসটা যদি তুমি একটার সাথে সিমিলারিটি খুঁজতে যাও তাহলে তোমার অ্যাকচুয়ালি তোমার অনেক হ্যাসেল যাবে, যারা নতুন তাদের জন্য বলছি। পরে তোমরা যখন পুরো টপিকটা পড়বা তখন অঙ্কগুলো করতে পারবা, এটা নিয়ে তোমাদের আসলে তখন কোনো সমস্যা হবে না। তাহলে সমস্যাটা কখন হবে? যখন তুমি প্রথম যখন পড়তে যাবা, এটার পরে যখন এটা তুমি দেখবা তখন তোমার কাছে মনে হবে যে আল্লাহ কোথা থেকে কোথায় আসলো, তখন তোমার কাছে একটা জ্ঞানজাম মনে হবে। এই কারণে এটা পড়ার পর এটা আপাতত পড়ার দরকার নেই, এই অংশটা একদমই পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা পড়ার পরে এই যে চারটা, এটা তোমরা তোমাদের যে সংশ্লিষ্ট শিক্ষক আছে সেই শিক্ষক তোমাদেরকে যখন বুঝিয়ে দেবে তখন তোমার কাছে এই জিনিসটা একদম সহজ মনে হবে, একদম সহজ। এগুলো একদম তোমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু অনেক সহজ মনে হবে। সো এটা তোমাকে পড়তে হবে, তবে এটাকে কনসাইজ করে পড়া ভালো এবং সহজ করে পড়া ভালো, আশা করি অসুবিধা হবে না। এরপর দেখো অধিক জেনে নাও, এটা তোমার একদমই দরকার নাই। তাহলে এই যে এই অংশগুলো এখান থেকে এতটুকু, তারপর হচ্ছে এই যে এতটুকু একদমই দরকার নেই, তাৎপর্য হইতে শুরু করে এই ব্যাপারগুলো একদমই দরকার নেই, তারপরে একদমই দরকার নেই। দেখো এরপর দেখো পরমাণুর কণা, মূল কণিকা সমূহ, এগুলো তোমার এখান থেকে কখনোই এইচএসসি পরীক্ষায় প্রশ্ন হয় নাই, হবেও না, হওয়ার সম্ভাবনাও নাই। কিন্তু এগুলো অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে দুই একটা প্রশ্ন আসে যেগুলো বেসিক, সেগুলো যদি তুমি একটু যদি সিরিয়াসলি হয়ে দেখো তাহলে তুমি পরে পারবা। তাহলে আপাতত পর্যায়ে এই মূল কণিকা সমূহের এই ব্যাপারটা, এই অংশটা না একদম পড়ার দরকার নেই। এই মূল কণিকার এখানে অনেকগুলো আইসোটোপ, আইসোবার, কম্পোজিট কণা, তারপর অনুপাত হইতে শুরু করে আরও অনেক কিছু আছে, এগুলো তোমার আপাতত পড়ার একদমই দরকার নেই, এগুলো একদমই দরকার নেই। পরমাণু এগুলো বেসিক জিনিস, তুমি এসএসসিতে পড়ে আসছো, এগুলো তোমার একদমই দরকার নেই। এগুলোর এই তাদস্কিয়তা হইতে শুরু করে এগুলো তোমার শর্ট সিলেবাস, মানে সিলেবাসেই নেই, শর্ট সিলেবাস নাই, সিলেবাসে নেই। তাহলে এগুলো এখান থেকে এতটুকু পর্যন্ত তোমার একদম আসলে পড়ারই দরকার নেই, এইখান থেকে এতটুকু পর্যন্ত পড়ার দরকার নেই। এতটুকু এইখান থেকে দেখো আমি আবার দেখাচ্ছি, এখান থেকে এতটুকু পর্যন্ত এইখানে যে নিউক্লিক বিক্রিয়া, ফিশন, ফিউশন, এগুলো তোমার পড়ার দরকার নেই। প্রাথমিকভাবে যখন পড়বা, বইটা পড়তে গেলে এই অংশটুকু পড়ার দরকার নেই। তো তাহলে তুমি পড়বা, শুরু করবা কোনখান থেকে? শুরু করবো হচ্ছে এখান থেকে, দেন তুমি এই জায়গা থেকে পড়বা। দেখো দেন এই ম্যাথগুলো করতে পারো, শর্টকাট নিয়মে ম্যাথগুলো তুমি করতে পারো, ম্যাথ সমস্যা নেই, ম্যাথগুলো করতে পারো, ম্যাথ নিয়ে অসুবিধা হবে না। এই 3-4টা ম্যাথ আছে, এগুলো অত বেশি কঠিন না, আশা করি পারবা এগুলা। কিন্তু এবার দেখো যখন আকৃতি অরবিটালের শক্তিক্রম, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়েও তোমার বিশেষ করে ইয়েতে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ওই যে রিটেন এক্সামে এসেছে, বিশেষ করে অরবিটালের যে চিত্রগুলো সেগুলো আসছে। এই বিশেষ করে নোট কাকে বলে, নোডাল তল কাকে বলে, নোডাল প্লেন কাকে বলে, এগুলো বেসিকটা জানতে হবে। আর এখান থেকে একটা জিনিস এমসিকিউতে আসে
যেমন পিএক্স এর জন্য এম এর মান 0, পি ওয়াই এর জন্য এম এর মান +1, পিজেড এর জন্য এম এর মান -1, এটা কিন্তু এমসিকিউতে আসে এই অংশটা। কিন্তু ডি এর জন্য এই মানটা নির্ধারিত না, এটা হাজারি স্যার নিজেই বলে দিচ্ছে। দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে এই যে ডি অরবিটালের জন্য এম এর মান নির্দিষ্টকরণ খুব জটিল এবং অনিশ্চিত, তাই বিভিন্ন অরবিটালের জন্য সর্বসম্মতভাবে এম এর মান নিশ্চিত করা যায়নি। তাহলে তুমি শুধু এখান থেকে পিএক্স এর পিওয়াই এর মানটা তুমি পড়বা, আর ডি এর জন্য মানটা মুখস্থ করার দরকার নাই। এটা এমসিকিউর জন্য, এটা এমসিকিউর জন্য লাগবে। আর চিত্রগুলো আঁকা লাগবে, চিত্রগুলো লাগবে, এখানে এই চিত্রটা লাগবে, এই চিত্রটা লাগবে, এই চিত্রটা লাগবে। এগুলো নোট কাকে বলে, নোডাল তল কাকে বলে, এগুলো একটু লাগবে, এগুলো লাগবে, এগুলো তোমার বেসিকটা স্ট্রং করার জন্য এটা লাগবে। এরপর অরবিটালের ব্যাপারটা লাগবে, এটা লাগবে, অরবিটালের ব্যাপারটা লাগবে। এই জিনিসগুলো তুমি পড়বে, অসুবিধা নেই, এগুলো কোনো ব্যাপার নেই। এরপরে দেখো আব্যনীতি, হুন্ডনীতি, পলিবর্জনীতি, হ্যাঁ এটা তোমাকে পড়তে হবে, কারণ এই জিনিসগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। আব্যনীতি, হুন্ডনীতি, পলিবর্জনীতি বেসিক পড়লে 3-4 পড়লে হয়ে যায়, কিন্তু তুমি এগুলো পড়তে গিয়ে এলোমেলো করে ফেলার দরকার নেই, গুছিয়ে গুছিয়ে সহজ করে পড়বা। যেমন হুন্ডের নীতিটা অনেক কঠিন করে দেওয়া আছে, তুমি সহজ করে যদি চিন্তা করো তাহলে তোমার জন্য সহজ। তারপর যদি আব্যয় নীতিটা আছে, তারপরে হচ্ছে পলিবর্জন নীতিটা আছে, অনেক সহজভাবে পড়ানো যায়। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তো আমরা আছি, আমাদেরকে বললে হবে। তারপরে দেখো এগুলো তুমি পড়বা, এগুলো পড়বা, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে, প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, অংশগুলো পড়বা, এগুলো থেকে এমসিকিউ আসবে, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি, এগুলো পড়বা। কিন্তু এবার দেখো এখানে এই কতগুলো ম্যাথ আছে, এখানে দেখতে পাচ্ছ কতগুলো ম্যাথ আছে। এই ম্যাথগুলো তুমি যদি বুঝো তাহলে তুমি পড়বা, আর যদি না বুঝো তাহলে তোমার অ্যাকচুয়ালি ওভাবে তোমার পড়ার দরকার নেই। তুমি এখানে কতগুলো ব্যাপার আছে, লজিক্যাল ব্যাপারগুলো তুমি এখান থেকে পড়ে নিবে, এগুলো বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য দরকার হবে এই ব্যাপারটা। আর এই কোশ্চেনটা একটু টিকি ছিল, এই কোশ্চেনটাও পড়ে নিলে, চট্টগ্রাম 2015 সালে আসছে, এগুলো একটু পড়বা, এটা পড়বা। আচ্ছা এরপরে আসো, দেখো এরপরে এগুলো পড়বে, এতটুকু পর্যন্ত তুমি সলভ করলাম। এরপর দেখো প্রথম 30টি মূল ইলেকট্রন বিন্যাস, সেটা তুমি না পড়েও পারবা, সো এটা সময় অপচয় না করে নিজে করার চেষ্টা করবা, না পড়েও তুমি পারবা, এটা অসুবিধা নেই। আচ্ছা এবার আসো তড়িৎচুম্বকীয় বর্ণালী, আসো এই তুমি কোন টপিকের পর কোন টপিক পড়বা একটু মাথায় রাখবা। দেখো তুমি যখন কোয়ান্টাম সংখ্যা পড়েছো, আমি মনে করি তুমি যে কাজটা করা উচিত সেটা হচ্ছে তুমি যখন এই যে বোরের পরমাণু মডেল পড়ছো, বোরের পরমাণু মডেলের সাথে সাথে মানে পরপর তুমি হাইড্রোজেন বর্ণালী পড়া উচিত, যে হাইড্রোজেন বর্ণালীটা পড়া উচিত। দেখো এর পর হাইড্রোজেন বর্ণালীটা পড়া উচিত, এই যে হাইড্রোজেন বর্ণালীটা পড়া উচিত, বিশেষ করে হাইড্রোজেন বর্ণালী আমি একটু দেখাচ্ছি। এই যে হাইড্রোজেন বর্ণালী, লাইমেন সিরিজ বা আমার এই যে হাইড্রোজেন বর্ণালী পড়া উচিত তোমার। দেখো এই হাইড্রোজেন বর্ণালী মানে এই টপিকের পরপর, অর্থাৎ বোরের পরমাণু বা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ার পর হাইড্রোজেন বর্ণালী টপিক পড়া উচিত। বর্ণালী টপিক পড়ে দেন তুমি এই টপিকটা ভালো করে বোঝার পর, এখানে সূত্রগুলো ভালো করে বোঝার পর তুমি এবার যদি এগুলো করো, এই বর্ণালীতে যে ব্যাপারগুলো রয়েছে, বর্ণালীতে যে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত পড়লা, পড়ার পর দেন তুমি এবার এই জায়গাতে আসবা। কেন জায়গাতে আসবা? দেখো এই জায়গাতে আমাদের এই অংশ শুধু লাগবে। দেখো এখানের তোমার যদি কোনো সংশ্লিষ্ট শিক্ষক থাকে, তুমি দেখবা যে এই অংশগুলো মানে তড়িৎচুম্বকীয় বর্ণালী, এই সূত্রগুলো বোরের পরমাণু মডেলে শেষ হয়ে যায়, মানে বোরের পরমাণু মডেল থেকে এগুলো আলোচনা করা যায়। কেমনে আলোচনা করা যায় আমি একটু দেখাই দিচ্ছি, নাহলে তোমরা আবার কনফিউজড হয়ে যাবা। দেখো আমরা সবাই জানি বোরের পরমাণু মডেলের তৃতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে এই যে ডেল ই ইজ ইকুয়াল টু E2 - E1 ইজ ইকুয়াল টু এইচ নিউ। এই যে এইচ নিউ, তাহলে এইচ নিউ সমান হচ্ছে c/λ, তাহলে এইচ তো সি তো 1/λ হচ্ছে নিউ বার। তাহলে এই যে টপিকটা মানে বোরের মডেলের তৃতীয় সূত্রের যে ব্যাপারটা সেটা কিন্তু এই জায়গাতে এখানে চলে আসছে, দেখো এখান থেকে চলে আসছে, এই ব্যাপার এখানে চলে আসছে। তো তাহলে তোমরা যারা মানে পড়াশোনাটাকে গুছিয়ে পড়তে চাও, তোমরা চেষ্টা করবা একটা টপিকের সাথে আরেকটা টপিকে যদি একটা রিলেশন খুঁজতে পারো, তাহলে তোমার কাছে বিষয়গুলো সহজ মনে হবে। তুমি যদি বোরের পরমাণু মডেলের সাথে এই জিনিসটা অ্যাডজাস্ট করে ফেলতে পারো, তখন এগুলো তোমার জন্য কোনো ব্যাপার হবে না। এই যে চুম্বকীয় বর্ণালী এগুলো ব্যাপার হবে না। দেন তুমি এই জায়গাতে তুমি বেরিয়ে আসো, অর্থাৎ কোন আলোতে কোন, মানে এটা এমসিকিউর জন্য বেশি দরকার, এটা বিশেষ করে মেডিকেলে এটা বেশি আসে, যে তরঙ্গ দৈর্ঘ্যের যে বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যগুলোর যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা, এবং নীল আলো, বেগুনি আলো, লাল আলো, এদের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা এই পাশে আসেন, এই রেঞ্জটা তোমাকে অবশ্যই একদম পড়তে হবে, মাস্ট পড়তে হবে, কারণ এগুলো থেকে প্রত্যেকটা বছরই এমসিকিউ আসে। আবার তোমরা যারা একটু অ্যাডভান্স লেভেল আছো তখন কি করবা জানো, তোমরা এগুলো ন্যানোমিটার এককে আছে। দেখো ন্যানোমিটার, তুমি এটা ন্যানোমিটারকে কি করবা, মাইক্রোমিটার, তারপর হচ্ছে মিটার একক, এগুলোতেও ট্রাই করে পড়বা, কারণ এমসিকিউতে তোমাকে এটা কনভার্ট করে দেওয়া হয়। তো কনভার্ট করে দেওয়া হলে তুমি যাতে এমসিকিউ যাতে ভুল না হয়, এটা মেডিকেলের জন্য লাগবেই, এটা ভালো করে পড়তে হবে একদম, শুধু না ভালো করে এই অংশটা এখান থেকে এতটুকু পর্যন্ত মানে ভালো করে পড়তে হবে। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বললাম। আর এগুলো তোমার এত এইগুলো বেশি মানে এখানে রূপান্তরের যে ব্যাপারগুলো, দেখো রূপান্তরটা এখানে দেওয়া আছে,
এই রূপান্তরটা তুমি জেনে নিয়ে এটার সাথে কনভার্ট করবে, এখানে কনভার্ট করবা, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। এই ব্যাপারগুলো একটু পড়বা। এখান থেকে এমসিকিউতে মেডিকেলে বিশেষ করে বেশি আসে, জাস্ট ইট। ওকে, এবার আসো মেডিকেল এক্সামে এই যে অতিবেগুনি রশ্মির যে রেঞ্জগুলো আছে লাইট থেরাপিতে, এটা আমি খুব পড়ানোর সময় একটু সহজ ছন্দ দিয়ে পড়াই, তো তোমরা এইটা একটু ভালো করে পড়বা। মেডিকেল এমএটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই টপিকটা থেকে মাস্ট এবং এটার ব্যবহারটা আসে, মাস্ট আসে। আর বাকিগুলো তোমরা পড়তে হবে। তবে তোমরা যদি একটু চালাক হও, তোমাদের যে কাজটা করা উচিত, হাইড্রোজেন বর্ণালীর এইটার সাথে এই টপিকটা অ্যাডজাস্ট করে পড়বা। কেন? কারণ হাইড্রোজেন বর্ণালীতে যে ল্যামডার মানটা বের করতে দেয়, মানে ল্যামডার মানটা যেটা বের করতে দেয়, তো তোমাকে বলা হয় যে ল্যামডার মানটা কোন ইয়াতে গিয়ে পড়ে, কোন অঞ্চলে গিয়ে পড়ে। তো এরকম যদি আমি প্রশ্ন একটু দেখাই তোমরা বুঝবা, আমি তোমাদের সুবিধাতে একটু প্রশ্নটা দেখাই। মানে অ্যাকচুয়ালি তুমি হরগন্ডিয়া পড়াচ্ছি, যদি গুছিয়ে পড়ো যে কোন টপিকের সাথে কোন টপিক মিল পড়বা, এই তড়িৎচুম্বকীয় বর্ণালী টপিকের সাথে হাইড্রোজেন বর্ণালী মিল করে পড়বা। কেন জানো? তুমি দেখো প্রশ্নগুলো যখন বোর্ডে আসে, আমি একটু বোর্ড প্রশ্নগুলো একটু দেখাই তোমাকে। বোর্ড প্রশ্নগুলো যখন দেখাবো আমি দেখাচ্ছি, এই যে হাইড্রোজেন বর্ণালী টপিকের সাথে একদম মানে তোমার ইয়াটা মিলকরণ করে আসে। কি মিলকরণ করে আসে? তোমার ওই যে কোন স্তরে যে বিকিরিত শক্তির পরিমাণ আসতেছে, তারপর হচ্ছে গাণিতিকভাবে ব্যাখ্যা করার ব্যাপারটা, অর্থাৎ বর্ণালীর ব্যাপারটা একসাথে অ্যাডজাস্ট করে আসে, হাইড্রোজেন বর্ণালীর সাথে রিলেটেড করে আসে। দেখো এই যে বিসি, যেখানে হাইড্রোজেন বর্ণালী থেকে একটা প্রশ্ন আসছে যে বিসিজের একটা রেখা তরঙ্গদৈর্ঘ্য এত ন্যানোমিটার হলে শক্তি স্তর থেকে ফিরিয়ে আনা হলো, গাণিতিকভাবে যুক্তি দেখাও। তারপর হচ্ছে তোমাকে বলবে যে এই হাইড্রোজেন বর্ণালীর সাথে পারমাণবিক বর্ণালীর সাথে তোমার ওই যে শক্তির যে একটা সম্পর্ক, এই সম্পর্কগুলো আছে। এবং তার সাথে সাথে তুমি দেখবা বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে, আমি একটু দেখাই। বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো অ্যাডজাস্টমেন্ট করে আসে, মানে একটার সাথে একটা মিল করে আসে। আমি যদি একটু দেখাই, এই যে দেখো এই যে এই তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান হবে কিনা, তোমাকে এখানে প্রশ্ন করছে, দেখো দৃশ্যমান হবে কিনা। তার মানে হাইড্রোজেন বর্ণালী টপিকের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করে আসে। তুমি যখন পড়বা তখন এই যে ব্যাপারগুলো হাইড্রোজেন বর্ণালীর সাথে এটা পড়বা, এবং এটার ব্যবহারটা, বিশেষ করে অবলোহিত আইআর রশ্মির ব্যবহারটা, এটা কি কাজে লাগে? আইআরটা তোমার কাজে লাগে আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। আর ইউভি রশ্মিটা কি কাজে লাগে? জাল টাকা শনাক্তকরণে, জাল শনাক্তকরণে কাজে লাগে। এই কাজগুলো এবং অঞ্চলের ব্যাপারগুলো, এটা একটু কষ্ট হলেও তুমি সংশ্লিষ্ট টিচারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে তোমাকে এগুলো একটু পড়তে হবে। একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও যে শিক্ষক তোমাকে পড়ান তিনি টেকনিকগুলো বলে দেবেন। আমরা আমাদের কোর্সগুলোতে আমরা ইনশাল্লাহ টেকনিকগুলো বলে দিই। তোমাদের মনে রাখার জন্য যা যা করা দরকার তা আমরা ইনশাল্লাহ এখানে করতে পারবো, অসুবিধা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, এবার আসো, এখানে তুমি অনেক অঙ্ক দেখতে পাচ্ছ। এই অঙ্কগুলো তুমি এখানের মতো করাচ্ছিও, তুমি নিজে নিজে করে ফেলা ভালো, মানে নিজে নিজে ট্রাই করা ভালো। তুমি নিজে নিজে যদি করে আনসার মিলাতে পারো, ওকে ফাইন, আর কোনো ঝামেলা নেই। তুমি একটু খেয়াল করো, নিজে নিজে করবা, নিজে সূত্র অ্যাপ্লাই করে করবা, নিজে সূত্র অ্যাপ্লাই করে করবা। কিন্তু তুমি যদি এখান থেকে করে এখানের মতো হুবহু করতে যাও, তাহলে ঝামেলায় পড়বা, তোমার কাছে অগোছালো মনে হবে। এই কারণে অঙ্কগুলো নিজে নিজে প্র্যাকটিস করা, মানে প্রশ্ন লিখে তুমি নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা, এককগুলো ঠিক রেখে, দেন তুমি পারবা। যদি এটার সাথে এটার মতো করে করতে যাও, তাহলে ঝামেলায় পড়বা, অনেক সময় ঝামেলায় পড়বা। এবারগুলো একটু দেখবা। ওকে ফাইন, এবার আসো, এই যে কোয়ান্টাম তত্ত্বটা, এই কোয়ান্টাম তত্ত্বটা অ্যাকচুয়ালি ওই যে বোর্ডের পরমাণু মডেল কিন্তু সিলেবাসে নাই, তোমার ইয়াতে সিলেবাসে নাই, কি নেই তোমাদের মেইন সিলেবাসে এটা নাই। তারপরে সূত্রটা মনে রাখা ভালো, কারণ এই সূত্রটার সাথে এটার একটা সম্পর্ক আছে। এই যে দেখো, এদিকে তাকাও, এখানে একটু খেয়াল করো, এই সূত্রটা কিন্তু বোরের পরমাণু মডেলের তৃতীয় সূত্র। বাট এই সূত্রটা কার সমান? প্লাঙ্ক। তার এটা কিন্তু প্লাঙ্কের সূত্র, খেয়াল করো। বাট এটার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট অনেকে ভুল করে, এটা মনে করে বোরের সূত্র। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। বাট প্লাঙ্কের সমীকরণের সাথে বোরের সমীকরণ অ্যাডজাস্টমেন্ট করা যায়। তুমি একটু দেখো এখানে, এদিকে তাকাও, এদিকে এই দেখো, এই বোরের এটা হচ্ছে প্লাঙ্কের সূত্র, একটু মাথায় রাখবা। কার সূত্র? প্লাঙ্কের সূত্র, এটা একটু মাথায় রাখবা। এটা কার সূত্র বলো? প্লাঙ্কের সূত্র, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। ঠিক আছে? ওকে, তো তাহলে এবার এই ব্যাপারগুলো একটু অ্যাডজাস্ট করে পড়বা। যদিও বা জিনিসগুলো তোমার কাছে অগোছালো মনে হবে, তারপরেও তুমি একটু মানে বেসিকগুলো যদি গুছিয়ে পড়তে পারো, মানে একটার সাথে একটা অ্যাডজাস্ট করে পড়তে পারো, তাহলে তোমার কাছে সহজ মনে হবে, মাথায় রাখবা। ওকে, এবার আসো, এই জিনিসগুলো তুমি রিডিং পড়লে পড়ো, বাট এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ নয়। এটা গুরুত্বপূর্ণ, হাইড্রোজেন বর্ণনা এটা গুরুত্বপূর্ণ। আর এখান থেকে এমসিকিউগুলো এমসিকিউর জন্য পড়বা, আর অন্য কোনো কিছুর জন্য পড়ার দরকার নেই, শুধু এমসিকিউর জন্য পড়লে হবে। তারপর দেখো রিডবাক, এগুলো একদমই দরকার নাই, এগুলো একদমই দরকার নাই, একদমই দরকার নাই এগুলো। এই ম্যাথগুলো এটা দরকার নেই, ম্যাথগুলো তুমি করতে পারো, চাইলে ম্যাথগুলো তুমি করতে পারো। তারপরে তুমি এই যে ম্যাথ, এখানে ম্যাথগুলো করবা, ম্যাথগুলো তো আমাদের আসবে, ম্যাথগুলো আসবে, এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর রেখা বর্ণালী, এখানে শুধু একটা প্রশ্নই পড়বা যে রেখা বর্ণালীর সাথে মৌল শনাক্তকরণ করা যায় কিভাবে করা যায়, শুধু এটা পড়লে হবে, আর কিছু পড়ার দরকার নেই। শুধু 2 নম্বরের জন্য প্রশ্ন আছে পরীক্ষায়, আর দরকার হবে না। ঠিক আছে? আর এখানে যে বিভিন্ন সিরিজের যে ব্যাপারগুলো আছে, হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা, এগুলো তোমাকে ওইভাবে আলাদা করে পড়তে হবে না। হাইড্রোজেন বর্ণালী যদি পড়তে পারো, ভালো করে বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে এই জিনিসগুলো তোমার আসলে কোনো সমস্যা হবে না, তাহলে এগুলো তুমি এসকেপ করতে পারো।
ওকে ফাইন। এগুলো তোমার হাইড্রোজেন বর্ণালী যখন পড়বা তখন মানে সংক্ষেপে যে টিচার তোমাকে বুঝাই দেবে সেই টপিকটা যদি ভালো করে পড়ো তখন তোমার এই ম্যাথগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে, একদম সহজ, শুধু সহজ না অনেক সহজ হয়ে যাবে। তো এগুলো এলোমেলো করে পড়ার চেয়েও তুমি কি করবা, হাইড্রোজেন বর্ণালী টপিকের সাথে এটা অ্যাডজাস্ট করে পড়বা। আমি আবারও বলছি, হাইড্রোজেন বর্ণালী টপিকের সাথে অ্যাডজাস্ট করে মাথায় রাখবা, ঠিক আছে কিনা? তো তাহলে আমাদের মানে এই সহজভাবে যদি তুমি যখন পড়বা, হাইড্রোজেন বর্ণালীর সাথে অ্যাডজাস্ট করে যখন তুমি পড়বা, তোমার কাছে এই তখনগুলো অগোছালো মনে হবে না, তখন এগুলো তুমি নিজেই বুঝবা। তো এটা এখানে টিচারের দায়িত্ব রয়েছে, যে টিচার তোমাকে পড়াবেন তুমি গুছিয়ে যখন এটা পুরো টপিকটা শেষ করবেন, দেন তুমি এগুলো সবগুলো বুঝবা, তোমার কাছে আর অগোছালো মনে হবে না। আচ্ছা ফাইন, এবার আসো জাল টাকা, জাল পাসপোর্ট, জাল এই জিনিসগুলো ইউবি রশ্মির কাজ। এই কাজগুলো শুধুমাত্র ক বা খয়ের জন্য এবং এমসিকিউর জন্য পড়বা। এগুলো মুখস্থ করে তোমার নষ্ট করে কোনো দরকার নেই, মুখস্থ করে তোমার টাইম নষ্ট করার কোনো দরকার নেই, শুধুমাত্র এমসিকিউর জন্য পড়বা, দ্যাটস ইট। জাস্ট একবার পড়ে যাবা। এগুলো তো একদমই দরকার নেই, যে প্রতিপ্রভা অনুপ্রভা এগুলোর দরকার নেই, এগুলো একদমই দরকার নেই, একদমই দরকার নেই। আর চিকিৎসা ক্ষেত্রে আয়ের শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউর জন্য এই অংশটা পড়বা, আর কোনো কিছুর জন্য পড়ার দরকার নেই, একদমই দরকার নেই, ঠিক আছে? সো এগুলো শুধুমাত্র এমসিকিউর জন্য, এগুলো এমসিকিউর জন্য পড়বা। আর এমআরআই মূলনীতি খ নাম্বারের জন্য পরীক্ষা আছে, এমআরআই এর ব্যবহার আর এমআরআই এর মধ্যে খ নাম্বারের পরীক্ষার জন্য আসে, শুধু এমআরআই এর মূলনীতিটা পড়বা। আর এটা সহজ করে বুঝিয়ে দেওয়া যায়, এখানে অনেক কঠিন করে দেওয়া আছে। যে টিচার তোমাকে পড়াবেন সেই টিচারকে বলবা যে এটা সহজ করে লিখে দিতে, তাহলে তোমার জন্য সহজ হবে, আশা করি ঝামেলায় পড়বা না। তারপর দেখো এগুলোর দরকার নেই। তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণ। এই আয়ন শনাক্তকরণটা দেখো এখানে অনেক ধরনের মনে হচ্ছে। আচ্ছা, আয়ন শনাক্তকরণের পরে আবার অন্য টপিকে চলে গেছে, এটা একটা হাজারি স্যারের ব্যর্থতা। তো তোমরা কি করবা, আয়ন শনাক্তকরণ যখন পড়বা তখন এই আয়ন শনাক্তকরণের সাথে লাস্টের যে ইয়াটা আছে সম্পর্ক, অর্থাৎ লাস্টের সিক্ত পরীক্ষা আছে, আমি দেখাচ্ছি দ্রাব্যতার পরে যে এই যে এখানে, তার মানে এই আয়ন শনাক্তকরণটা তোমরা একটু কষ্ট করে এই যে আয়ন শনাক্তকরণটা এই টপিকটা, মানে এখানে যে আয়ন শনাক্তকরণ টপিকটা আছে, এই যে দেখো শিক্ষা পরীক্ষা আয়ন শনাক্ত, এই টপিকটা এবং এই টপিকটা অ্যাডজাস্ট করে পড়বা। এখানে আয়ন ব্যবহারিক, তার মানে এটার সাথে এটার পরপরই এটা পড়বা। মানে এটা হচ্ছে শিক্ষা পরীক্ষা, এখান থেকে সিকিউতে ক আর খ আসে, ক খ। যেমন শিক্ষা পরীক্ষায় গার্ডওয়েসিএল ব্যবহার করা হয় কেন, এই কোয়েশ্চেনটা খুবই কমন। শিক্ষা পরীক্ষায় গার্ডওয়েসিএল ব্যবহার করা হয় কেন, খুবই কমন একটা প্রশ্ন, এটা আসবে কনফার্ম। তো এই জিনিসগুলো তুমি যখন এখান থেকে পড়বা তখন তুমি দেখো এরপরে তুমি এই জায়গাতে যে আয়ন শনাক্তকরণের যে ধাপগুলো রয়েছে, তো এখানে তোমাদেরকে আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে অনেক ধরনের ধারণা আছে। তো আমি একটু সহজ করে বলি, প্রত্যেকটা আয়ন শনাক্তকরণ থেকে একটা একটা পড়লে তোমার জন্য পরীক্ষার জন্য এনাফ। কিন্তু এই পরীক্ষাগুলো তুমি প্র্যাকটিক্যালি যদি করতে পারো, মানে স্যার যদি করে তোমাকে দেখিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য সহজ হবে। এবং বিশেষ করে ভাইভাতে যখন যাবা তখন প্র্যাকটিক্যালি ভাইভাতে তোমার সংশ্লিষ্ট স্যার তোমাকে প্রশ্নগুলো যখন করবে তখন তুমি এটা আনসার দিতে পারবা। আর এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গুছিয়ে পড়া দরকার, মানে কোনটার পরে কোনটা পড়বা এটা গুছিয়ে পড়া দরকার। এগুলো অনেক এলোমেলো অগোছালোভাবে আছে, তুমি যদি গুছিয়ে পড়ো তোমার কাছে পুরো ব্যাপারটা মানে খুবই সহজভাবে শেষ হবে, খুবই সহজভাবে শেষ হবে। মানে তুমি কল্পনা করতে পারবে না কত সহজভাবে শেষ হবে। এটা অনেকে হয়তো আমরা জানি না, কিন্তু যদি একটু গুছিয়ে পড়ি এটা আমাদের জন্য অনেক সহজ হবে। তো তাহলে এটা দায়িত্ব আমাদের, আমরা তোমাদেরকে চেষ্টা করবো যে কীভাবে গুছিয়ে দেওয়া যায়। এখানে অনেক ধরনের আছে, এতগুলো তুমি যদি পড়তে যাও তাহলে তোমার মনে থাকবে না। তো এই কারণে তোমাকে যে কাজটা করতে হবে গুছিয়ে তোমাকে পড়তে হবে, মানে একটার পর একটা ধারাবাহিকভাবে। এখন দেখো এই আয়ন শনাক্তকরণের পরে এই যে শিক্ষা পরীক্ষা রেগুলার পরে দেন তুমি আসো দ্রাব্যতা থেকে। এই দ্রাব্যতা টপিকটা আমি আবারও বলছি, দ্রাব্যতা টপিকটা হাজারি স্যারের বই থেকে না পড়াই ভালো। আমি আবারও বলছি, দ্রাব্যতা টপিকটা হাজারি স্যারের বই থেকে না পড়াই ভালো। কারণটা হচ্ছে হাজারি স্যারের বইতে দ্রাব্যতা টপিকটা বোর্ড স্ট্যান্ডার্ড যে প্রশ্ন আসে সেই প্রশ্নের সাথে এই ধরনের জিনিসগুলোর মিল নেই, মানে উল্টাপাল্টা দেওয়া। এবং ইভেন স্যার যেমন একটা প্রশ্ন আসছে এখানে দেখো 2017 সালে একটা প্রশ্ন আসছে, যশোর বোর্ড 2017 সালে দিয়েছে, কিন্তু যশোর বোর্ড 2017 সালে প্রশ্ন দেখলে আমরা দেখবো যে এখানে ওখানে শুধু দ্রাব্যতা দেওয়া আছে, গ্রাম পার লিটার এই এককে দেওয়া নেই। সো এই গ্রাম পার লিটার এককটা বর্জন করে, এটা তেমন একটা কোথাও আসে না। এই কারণে দ্রাব্যতা টপিকটা আমি বলবো যে সাজেস্ট করবো যে তোমরা মাহবুব হাসান লিঙ্কন স্যারের বই থেকে পড়বা দ্রাব্যতা টপিকটা। আমি আবারও বলছি, দ্রাব্যতা টপিকটা কোথা থেকে পড়বা, মাহবুব হাসান স্যারের বই, মাহবুব হাসান লিঙ্কন স্যারের বই থেকে পড়বা। এখান থেকে দ্রাব্যতা টপিকটা পড়বা। আমি এই কারণে বলবো কারণ দ্রাব্যতাতে তুমি যেটা পড়তে যাও এখানে তোমার কাছে পুরো কনফিউশন তৈরি হবে, কারণ একটার সাথে একটা কোনো মিল নেই, ঝামেলা তৈরি হবে। আচ্ছা, এবার আমি আমার বইটাও দেখাবো, তারপর দেখবো আমার বইটাতে কত সুন্দরভাবে গুছানো আছে জিনিসগুলো। আমার একটা বইতে তো ওই রাসায়নিক সরি দ্বিতীয় গুণগত রসায়ন একটা বই দাও, আমার গুণগত রসায়ন আমি দেখাচ্ছি। দ্রাব্যতার উপর সমায়ন প্রভাবটা আমি আমার বইটাতে তোমাদেরকে আমি দেখাই দেবো যে কত গুছানোভাবে আমরা এটা রেডি করেছি, আমি দেখাবো। আচ্ছা, এবার দেখো, তুমি একটু দেখো, এদিকে আসো, এবার দেখাচ্ছি। এই দ্রাব্যতা পুরো জিনিসটা উল্টাপাল্টা এখানে দেওয়া আছে, তুমি চেষ্টা করবা
একটু গুছানো বই থেকে পড়ার জন্য, তাহলে তোমার কাছে আর অত বেশি ঝামেলা মনে হবে না। তাহলে আমি আইন শনাক্তকরণের কথাটা বললাম। তাহলে এই চ্যাপ্টারের ভিতরে অ্যাকচুয়ালি এগুলোই তুমি পড়বে, এর বাইরে তোমার পড়া আর বাকিগুলো ক্যালাসন যেগুলো আছে এগুলো কখনো তোমার সিকিউতে আসে নাই, আসলেও আনসার করার দরকার নেই। এগুলো শুধুমাত্র ক খ এর জন্য পড়বা। কিসের জন্য পড়বা? ক খ এর জন্য পড়বা। এগুলো শুধুমাত্র ক খ এর জন্য পড়বা। আমি আবারও বলছি সামনে, এগুলো শুধুমাত্র ক খ এর জন্য, ক খ এর একটু সামনে, ক খ এর জন্য এগুলো পড়বা। তাহলে এই ব্যাপারগুলো একটু ক খ এর জন্য পড়তে হবে। তারপর এখানে এগুলো পাতনের যে ব্যাপারগুলো শুধুমাত্র ক খ রিডিং পড়া আর বেসিকটা পড়া। আর বিশেষ করে এগুলো ভিডিও যদি দেখতে পারো, ভিডিও থেকে যদি তুমি দেখে এগুলো শিখতে পারো তাহলে তোমার জন্য বেটার হয়। তাহলে তোমার জন্য, আর এবং যে স্যার তোমাকে বুঝাবেন সেই স্যার যদি একটু সহযোগিতা করেন তাহলে এগুলো বুঝে বুঝে পড়ে, এগুলো পড়াচ্ছেও বুঝাটাও গুরুত্বপূর্ণ। বুঝে বুঝে পড়লে মনে থাকবে ভালো, এবং এগুলো প্র্যাকটিক্যালি পড়া উচিত আমি মনে করি। প্র্যাকটিক্যালি পড়লে এগুলো তেমন গুরুত্বপূর্ণ টপিক নয়, এগুলো শুধুমাত্র রিডিং পড়বা। আমি আবারও বলছি এগুলো শুধু রিডিং, শুধু রিডিং, শুধু রিডিং, এগুলো মুখস্থ না করে শুধু রিডিং, শুধু রিডিং, অনলি রিডিং, অনলি রিডিং। রিডিং মানে রিডিং, কোনো কথাবার্তা ছাড়া রিডিং। এগুলো ক খ এর জন্য রিডিং পড়বা, শুধু রিডিং পড়বে, এগুলো রিডিং। আর মানে হচ্ছে রিডিং, রিডিং মানে জাস্ট একবার রিডিং পড়বে। এখানে কতগুলো ট্রিক্স আছে, এগুলো তুমি যখন পড়বা তখন বুঝবা। তারপর দ্রাবক নিষ্কাশন, এটা মাঝে মাঝে বইটা আসতে পারে। দ্রাবক নিষ্কাশনটা, এই টপিকটা তোমরা যারা, যেমন আমরা আমাদের স্টুডেন্টদেরকে পড়াই একদম সহজভাবে, এখানে অনেকগুলো ম্যাথ আসে, ম্যাথগুলো করিয়ে দিই। তো দ্রাবক নিষ্কাশন যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট শুধু তারাই পড়বা, অন্যরা এই টপিকটা পড়ার দরকার নেই। তাহলে এই টপিকটা পড়ে তোমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। দ্রাবক আর ক্রোমাটোগ্রাফিটা পড়বা, ক্রোমাটোগ্রাফিটা ক খ এর জন্য পড়বা। আর মাঝে মাঝে তোমার এখান থেকে কয় প্রকার এবং কী কী এমসিকিউতে আসে, এই ক্রোমাটোগ্রাফি টপিকটা বিশেষ করে পেপার ক্রোমাটোগ্রাফি এবং কলাম ক্রোমাটোগ্রাফি, এই দুইটা ক্রোমাটোগ্রাফি পড়বা। আমি আবারও বলছি, একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, একটা কলাম ক্রোমাটোগ্রাফি পড়বা, আর একটা পেপার ক্রোমাটোগ্রাফি। এই দুইটা ক্রোমাটোগ্রাফি তোমার দরকার। আমি আবার বলছি, কলাম ক্রোমাটোগ্রাফি আর একটা পেপার ক্রোমাটোগ্রাফি। আর পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ কি, এটা পরীক্ষা আসে যে আরএফ, এই যে রিটার্ডেশন ফ্যাক্টর, এই যে আরএফ, এই আরেকটা এই যে রিটেনশন ফ্যাক্টর, এই যে রিটেনশন ফ্যাক্টর, এটা দেখা যাচ্ছে রিটেনশন ফ্যাক্টর। এই যে আরএফ কাকে বলা হয়, এই আরএফ কাকে বলা, আরএফ এর মান 1 হতে পারে কিনা, এই আরএফ এর বৈশিষ্ট্য যেটা আছে সেটা পড়বা, এই অংশটাই পড়বা। আর এই বিষয়টা ভিডিও দিয়ে তুমি বোঝার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করে দেন তুমি এটা প্র্যাকটিক্যালি অনুধাবন করার চেষ্টা করবা, দেন তুমি লিখতে পারবা নিজের মতো করে। কিন্তু এমনি সারাদিন পড়লেও তোমার মুখস্থ হবে না, প্র্যাকটিক্যালি পড়া উচিত আমি মনে করি। তারপরে দেখো এখানে আর কিছু নেই। তাহলে দ্বিতীয় অধ্যায়ে কি কি পড়বা, কি কি পড়বা না, বা কিভাবে পড়বা, এগুলো আমি তোমাদেরকে আলোচনা করলাম। এখন আমার বই থেকে তুমি দেখো আমি কিভাবে কত সুন্দর করে গুছাই করছি, দেখো একটু দেখো আমার বইয়ে আমি করছি। দেখো প্রথমে যে কাজটা করছি, যে চ্যাপ্টারটাতে যে ম্যাপ আছে ম্যাপগুলো দিলাম, কোনটা থেকে কোনটা পড়তে হবে ম্যাপগুলো দিলাম। ম্যাপ দেওয়ার পর দেখো কোন কোন জিনিসগুলো পড়লে তুমি এ প্লাস নিশ্চিত পাবা, সেই টপিকগুলোকে আমি সাজিয়ে দিয়েছি, আলাদা করে আমি সাজিয়ে দিয়েছি। দেখো মানে কোন কোন টপিকগুলো পড়লে তুমি এ প্লাস নিশ্চিত। এরপর হচ্ছে ওই চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলোকে একসাথে এনে দিছি, মানে একসাথে তোমার সূত্রগুলোকে এনে দিছি এবং এককগুলোকে আলাদা করে দিয়েছি। দেন এবার এগুলো আমি 2 পাতার মধ্যে মোটামুটি পুরো চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আনছি। এরপর দেখো মূলকণিকা আনছি প্রথম, কারণ মূলকণিকা পরীক্ষা আসে না, এটা মূলকণিকা একদম শুরুতেই আনছি, কারণ এগুলো হচ্ছে বেসিক। এই মূলকণিকাটা এটা আসলে না পড়ে, এটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা। তাহলে মূলকণিকা পড়াচ্ছেও এমসিকিউ কেন পড়বা, কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষা যেহেতু এমসিকিউ হচ্ছে, এখানে 2-1টা এমসিকিউ আসে, আবার অ্যাডমিশন টেস্টও এখান থেকে এমসিকিউ আসে। এই কারণে এমসিকিউগুলো বেসিকটা ধারণা থাকলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তারপরে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং এইগুলো কোথায় কিভাবে পরীক্ষায় কখন আসবে, কতভাবে আসবে, প্রতিটা টপিকে পরপর আমি কি করছি সাজিয়ে দিয়েছি, জিনিসগুলোকে গুছিয়ে দিয়েছি, যে একটা টপিক পড়ার পরে সম্ভাব্য কত রকমের প্রশ্ন আসতে পারে। দেখো সম্ভাব্য কত রকমের প্রশ্ন আসতে পারে সেটা আমি গুছিয়ে দিই, মানে একটা টপিক পড়ার পর তুমি সম্ভাব্য কি কি তোমার আসতে পারে এগুলো আমরা গুছিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এই টপিকের রিলেটেড যে ম্যাথ আছে ম্যাথগুলো দিয়েছি। দেন আবার আমরা আলাদা আলাদা টপিক করে একদম প্রতিটা জিনিসকে সাজিয়ে দিয়েছি। দেখো এরপর হাইজেনবার্গ অনুযায়ী, যদিও এগুলো সিলেবাসে নেই তারপর আমরা সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি। তারপরে দেখো আমরা এটার পরপরই আমরা হাইড্রোজেন বর্ণালীটা দিয়েছি, এবং হাইড্রোজেন বর্ণালীটা আমরা গুছাই একসাথে দিয়ে, এবং হাইড্রোজেন বর্ণালী রিলেটেড যত ধরনের ম্যাথ আছে এবং অ্যাডমিশন রিলেটেড ম্যাথ আছে সবগুলোকে আমরা একসাথে শেষ করিয়েছি, একসাথে শেষ করেছি। তাহলে একটা স্টুডেন্ট ওই মানে উল্টাপাল্টা হবে না। তখন এই কোয়ান্টাম সংখ্যার আগে হাইড্রোজেন বর্ণালী পড়ালাম, তারপর আমরা কোয়ান্টাম সংখ্যা এবং ধারাবাহিকভাবে দেখো মানে অপ্রয়োজনীয় কোনো পড়া নেই, যে জিনিসগুলো আমরা গুছিয়ে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি আমাদের বইতে। এখানে একদম কোথায় কিভাবে আসে ইলেকট্রোমেশন নীতি হতে শুরু করে সবগুলো একদম সাজিয়ে দিয়েছি, একদম প্রতিটা জিনিস গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো এগুলো দিয়েছি। তো যাই হোক, আমি দ্রাব্যতা টপিকটা, ওই যে দ্রাব্যতা টপিকটাও আমি কি করছি একদম আলাদা আলাদা করে প্রতিটা পার্ট, মানে এই একটা পার্ট, প্রথম পার্ট থেকে কি কি পরীক্ষায় আসে, এই যে কি কি পরীক্ষায় আসতে পারে সম্ভাব্য সেই জিনিসগুলো এই প্রথম এবং দ্বিতীয় পার্টটার সাথে দেন আমি কি করছি অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। দেখো এদিকে দেখো, এই যে এখান থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এইখানে আমি দিয়ে দিয়েছি। দেখো দেখাচ্ছি সময়, এই যে
এই কোন টপিক থেকে কি কি প্রশ্ন সব আসতে পারে, কত টাইপসের প্রশ্ন আসতে পারে, সবগুলো টাইপ আমরা একসাথে দিয়ে দিয়েছি। তাহলে একটা স্টুডেন্ট যদি আমার টপিকটা শেষ করার পরে এই প্রশ্নগুলো সলভ করে, তাহলে তার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তার আর টেনশন করতে হবে না। এরপর লবণ আয়নিক শনাক্তকরণটা আলাদা আলাদা করে আমরা আলাদা আলাদা করে দিয়েছি, এবং ওইটার এই যে শিক্ষা পরীক্ষায় গাঢ় সেল ব্যবহার করা হয় কেন, তারপর হচ্ছে এগুলো প্রতিটা পার্ট একদম আমরা একটা মানে ধারাবাহিকভাবে কোনটার পর কোনটা পড়তে হবে সেটা পুরোটা আমরা গুছিয়ে দিছি। তাহলে ফলে একটা স্টুডেন্টের আর কোনো ঝামেলা হবে না আশা করি। এই বাকি অংশগুলো এর পরে আমরা আলাদা করছি। তো যাই হোক জানি দিকে, তো আমি আসলে তোমাদেরকে চেষ্টা করলাম যে মানে একটা চ্যাপ্টার কিভাবে তোমরা শেষ করবা তার একটা ধারণা দিলাম। তো অ্যাকচুয়ালি এগুলো ধারণা দেওয়ার চেয়েও তুমি প্র্যাকটিক্যালি টিচারের সাহায্য নিয়ে জিনিসগুলোকে সুন্দরভাবে সলভ করাটা একটা বিশাল একটা ব্যাপার, এটা একটু মাথায় রাখবা। আমার ছেলে ঘুমাচ্ছে, অনেকক্ষণ ধরে ওকে বসায় রাখছি। বাবা তুমি ঘুম থেকে উঠো, ওকে বসায় রাখছি, ও আমার সাথে। আচ্ছা বাবা, কি বাবা ঘুম আসতেছে বেশি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ে কি কি পড়বা হাজারি স্যারের বই থেকে, কোন কোন অংশটা পড়া উচিত, কীভাবে পড়া সেটা নিয়ে আলোচনা করব। তো হঠাৎ করে লাইভে আসলাম। আমাদের তো একটা HSC 24 যারা আছে তাদের জন্য এটা কোর্স লঞ্চ হয়েছে, সেখানে আমরা মানে শুধুমাত্র দুর্বল স্টুডেন্ট যারা আছে তারাই শুধু পড়লে উপকৃত হবা, কারণ আমি 22টা ক্লাসের মধ্যে পুরো রসায়নটাকে একদম ভাজা ভাজা করে দেবো ইনশাল্লাহ, একদম ক্লিয়ার করে দেবো। তো ওই ক্লাসটা আমরা শুরু হবে, যারা ভর্তি হনে তারা ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।